নমস্কার বন্ধুগণ। গৌতম বন্দ্যোপাধ্যায় ওরফে গৌতম কোমল গান্ধারের উপস্থিতি মেটা ফেসবুক লাইভের মাধ্যমে প্রায় এসে থাকি। তো আজ দেখলুম হাতে সময় রয়েছে একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় সঙ্গীতের তথ্য নিয়ে সঙ্গীত রসিক এবং যারা সঙ্গীতের চর্চা করছেন এবং বিশেষ করে আমাদের নবীন প্রজন্মের সমস্ত শিষ্য শিষ্যারা, ছেলেমেয়েরা যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়মিত গুরুর তত্ত্বাবধানে গুরুর কাছে তালিম নিয়ে তারা সেই শাস্ত্রীয় সঙ্গীতের পারম্পরিক শিক্ষা অর্জন করছেন, তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই মেটা ফেসবুকের উপস্থিতি লাইভে। গত সপ্তাহে 7 অগস্ট 7ই অগস্ট বৃহস্পতিবার, গুরুবার ছিল। বৃহস্পতিবার, আজকেও বৃহস্পতিবার দিনটি গুরুবার বলা হয়। তো বাল্যকাল হতে মা বাবা গুরু স্থানেই আমরা শিশুকাল থেকে জেনে এসেছি এবং আজ অবধি যাদের যাদের মা বাবা রয়েছেন তারাও গুরু, যাদের নেই তাদের স্মরণ করে আমরা প্রতিনিয়ত মা বাবাকেই উদ্দেশ্য করি গুরু হিসেবে। এবং তারপরের গুরু, সেই শিক্ষাগত গুরু, স্কুল, পাঠশালা, স্কুল, কলেজ, তারপরে বিশেষ করে গুরু আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে ধারা রয়েছে, প্রতিটি ঘরানার, বলুন তো ঘরানা যেটি স্টাইল বলা যায়, তো সেই শাস্ত্রীয় সঙ্গীতের গুরু কাছে তালিম নেওয়া শিষ্যদের। তো আজ আমার ভীষণ ভালো লাগছিল। গত 7 আগস্ট আমি কলকাতার পার্ক স্ট্রিট অবস্থিত সেই 100 বছরের পুরনো অক্সফোর্ড বুকস স্টোরেতে উপস্থিত হয়েছিলাম। কেন উপস্থিত হয়েছিলাম? বিষ্ণুপুর ঘরানার সেই ষষ্ঠ প্রজন্মের শিল্পী সঙ্গীতাচার্য শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়, যিনি আমার বিশিষ্ট বন্ধু, তো তার আমন্ত্রণে, তার অনুরোধে সেই অক্সফোর্ড বুক স্টোরেতে উপস্থিত হতে পেরে গর্বিত, ধন্য। সেদিন তার ওই দিনটিকে আমি ঐতিহাসিক দিন বলেই মনে করি। শাস্ত্রীয় সঙ্গীতের সেই অভিজ্ঞতা, তার 40 বছরের সঙ্গীত নিয়ে গবেষণা, তার গানের সেই পরিবেশন করা শাস্ত্রীয় সঙ্গীত, তার গানও আমি শুনেছি। তো সেই সমস্ত দর্শন মিলিয়ে তার একটি বই উদ্বোধন অনুষ্ঠান ছিল, সেই বইটি আপনাদের দেখাই। এই বইটি এত অপূর্ব বইটি হয়েছে যে সঙ্গীতের সেই উৎস কণ্ঠে নাকি মস্তিষ্কে, এবং এই বইটি এত আমার ভালো লাগছে। আজ পড়ছিলাম যে স্মৃতি সঙ্গীত ও সৃজন আধুনিক সঙ্গীত চিন্তা, শান্তনু বন্দ্যোপাধ্যায় মহাশয় সেই 40 বছরের তার অভিজ্ঞতা এবং গবেষণার মাধ্যমে এই বইটি তিনি
প্রকাশ করতে লিখতে সক্ষম হয়েছেন। অপূর্ব বইটি। আমি তো বইটি পড়ে সত্যি আমার ভালো লাগছে। যে আমি অনুরোধও করব যে এই প্রজন্মের যারা নবীন প্রজন্মের শিষ্য শিষ্যরা যারা যে কোনো গুরুর কাছে তারা তালিম গ্রহণ করছেন, তাদের এই বইটি অবশ্যই নেওয়া উচিত, পড়া উচিত। ডিটেল তারা এই জানতে পারবে। এই বই শুধু তারই কথা, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি অনুমতি নিয়েই এই আজকের ফেসবুক লাইভে আমার আশা, যে আপনার বইয়ের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো আমি আমার সঙ্গীত রসিক বন্ধুদের মাঝে তুলে ধরতে চাই। তো তার অনুমতি পেয়ে এই আজকের বিশেষ করে মেটা ফেসবুক লাইভে আসা। এমনি আমি আসতে থাকি, আর বিশেষ করে আমার শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আলোচনা করতে, শেয়ার করতে আমার ভালো লাগে। নিজেও ছোটবেলা থেকে বাড়িতে গান বাজনা হতো, তো সেই ইয়েতে আমিও ভীষণভাবে মানে এত আমি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানগুলো শুনি ছোটবেলা থেকে। আমাদের বাড়িতে সব শিল্পীরাই এসেছেন, তো সেই ইয়ে সুবাদেই আমার এইগুলো সমস্ত করতে ভালোবাসি। তো এই বইটি উনি লিখছেন যে সঙ্গীতের কথা বলে, যে সঙ্গীত চর্চার সেই মস্তিষ্ক ভিত্তিক বিজ্ঞানের কথা। উনি এখানে সত্যি কথা যে সায়েন্সকে এত সুন্দর রিলেট করেছেন, যে তার সেই গবেষণা অভিজ্ঞতা টোটাল এই ফিলোসফি দর্শনকে মিলিয়ে এক নতুন সঙ্গীত চিন্তা, যেটি বিষ্ণুপুর ঘরানার থিওরি হিসেবে এই বইয়েতে উনি প্রতিটি বিষয়ে উনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আমি যেটা যতটুকু পড়ে, এখনো পড়ছি, পড়ে যতটুকু বুঝতে পারছি, যে শুধু কণ্ঠস্বর নয়, সঙ্গীত কিভাবে জন্ম নেয় সেই মস্তিষ্ক থেকে, এবং রেয়াজ সাধনা, সঙ্গীতের সাধনা, প্র্যাকটিস, সেটা কিন্তু ঘন্টার পর ঘন্টা সেই গলা কাঁপিয়ে চেঁচিয়ে রেয়াজ করা তা নয়। এ এক অন্বেষণ, যে মস্তিষ্কের অলিন্দে সঙ্গীতের জন্মকথা। এবং খোলা গলা মানে কি, যে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে সঙ্গীত শিক্ষার জন্য এই বইটি এক নতুন পথের দিশারি হয়ে, সত্যি কথা বলছি যে আমি যতটুকু পড়ে দেখছি যে বইটি সত্যি যে এক নতুন দিশারি হয়ে প্রতিটি সঙ্গীত রসিক প্রেমিকের কাছে এটি স্থাপিত হতে চলেছে। যারা পড়বেন তারা, আমি যার জন্য বারবার বলছি যে এই বইটি অবশ্যই আপনারা পড়ুন। যে বুদ্ধি, মনন ও বিজ্ঞান দিয়ে এই তারা বুঝতে চাইবেন যে এই বই তাদের জন্য। এবং সত্যি কথা বলতে এই বইয়ের এত ভালো যে উনি যেভাবে এই বইটিকে প্রতিটি প্র্যাকটিক্যালি, উনি নিজে তো একজন সুকণ্ঠ শিল্পী, এবং সব থেকে বড় কথা যে শান্তনুবাবুর পিতৃদেব পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যার বর্তমানে বয়স ৯৯.৫ বছর, এবং ইনি এই অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় তার এই ৯৯.৫ বছর বয়সেও তিনি যেভাবে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন, এ সত্যি কুর্নিশ জানাই এই বয়সেও, স্যালুট। এবং এনার ঠাকুরদাদা, দাদুসোনা ছিলেন পণ্ডিত সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারও অপূর্ব, এই কিছুদিন আগেই আমি তার আমাকে শান্তনুবাবু তাঁর ঠাকুরদাদার সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বই উনি আমাকে, বাংলা খেয়াল, অপূর্ব, উনি সেই স্বরলিপি সহ কিছুটা ওই যে কটা গান উনি পেয়েছিলেন, দাদু গাইতেন, সেই গানের বইটিও আমাকে দিয়েছেন। সেই বইটি নিয়েও আমি লাইভ করেছিলাম। আমার খুব ভালো লাগে বইটি মাঝে মধ্যে। আমি তো গাইয়ে নই, তবে আমি গানের ইয়েগুলো নিজে নিজে
যেমন কবিতা পাঠ করি, তো আমি গানগুলোকে কবিতার মতন করে পড়ে আমার ভালো লাগে। তো সেই শান্তনুবাবু লিখছেন যে এই বৈজ্ঞানিক চেতনার প্রকাশ এই বইটির মাধ্যমে, যে বিষ্ণুপুর ঘরানার যে ষষ্ঠ প্রজন্মের এই ধ্রুপদী কণ্ঠশিল্পী শান্তনুবাবু, যিনি সঙ্গীতকে দেখেন সেই মস্তিষ্কের সৃষ্টি হিসেবে, ব্রেনের ইনভেনশন, মানে এই যে ক্রিয়েটিভিটি, যে ডিসকভারি, যে ব্রেনের যে ডিসকভারি হচ্ছে, যে কণ্ঠস্বরের নয়, ব্রেন থেকে আসছে। খুব সুন্দরভাবে সেদিনকে 7 তারিখে উনি সামান্য হলেও সময়ের অভাবে বিশ্লেষণ করেছিলেন। আর এই বইটি যতটা পড়ছি আমার বেশ ভালোই লাগছে। সেই মাস্টার ডিগ্রিতে খেয়ালে স্বর্ণপদক প্রাপ্ত এই শিল্পী ভারত ও বিদেশে সেই 700-রও বেশি পরিবেশনার মাধ্যমে মানে তাদের শ্রোতাদের মন জয় করতে উনি পেরেছিলেন, এবং সেই শ্রোতৃমনে সৃষ্টি করেছিলেন অনুরণন, যে রেজোনেন্স, তার সেই ভাবনায় জন্ম নিয়েছে দি বিষ্ণুপুর থিওরি। এই বিষ্ণুপুর থিওরি সেই যেখানে সঙ্গীত আর বিজ্ঞান পরস্পরের সহচর। তিনি বলেন যে ভয়েস বক্স নয়, সঙ্গীতের জন্ম মস্তিষ্ক থেকে। তো আসরিক সাধনা নয়, শান্ত মননই প্রকৃত রেয়াজ। তিনি আমি যে বইটিতে দেখছিলাম যে মানব মস্তিষ্ক ও ক্লাউড মেমোরির সংযুক্তি, সৃজনশীলতার ভবিষ্যৎ রূপরেখা, এইভাবে প্রতিটি উনি এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে এই বইয়ের সেই শেষ প্রান্তে এখানে এই মানব মস্তিষ্ক ও ক্লাউড মেমোরির সংযুক্তির কথাটি রয়েছে, যে 21 শতাব্দী কেবল প্রযুক্তিগত নয়, মানসিক বিপ্লবের যুগ। সত্যি কথা যে আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে মানব মস্তিষ্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই আছে না এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর মধ্যে এখন তো প্রত্যেকটা দেখবেন ফেসবুকে, মেটা লাইভেতে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সবকিছু তৈরি হয়ে যায়, হাতের মুঠোয় চলে এসেছে। তো সেই এআই এর মধ্যকার সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন উঠছে, যদি মানব মস্তিষ্কে ক্লাউড মেমোরির সঙ্গে সরাসরি সংযুক্ত করা যায়, তবে আমাদের চিন্তা, সৃজনশীলতা ও সংস্কৃতি কোন পথে এগোবে? এটাই হচ্ছে কথা। খুব সত্যি কথা। শান্তনুবাবু যদি উনি পরে দেখেন বা মেটা ফেসবুক লাইভে আমার সঙ্গে হয়তো পরে যদি উনি উপস্থিত থাকেন, তো ওনারই কথা আমি এই ফেসবুক লাইভে আজ সত্যি করতে পেরে আমি গর্বিত, আপ্লুত। তো সেই নিউরো ক্লাউড সংযোগ, ধারণা ও সম্ভাবনা, তো বিজ্ঞানীরা যেমন ব্রেন কম্পিউটার ইন্টারফেস বিসিআই প্রযুক্তি, সেই মাধ্যমে বর্তমানে গবেষণা করছেন কিভাবে নিউরনের সিগন্যাল অনুবাদ করে কম্পিউটারে পাঠাতে হয়। এখানেই জন্ম নেয় সেই নিউরালিং সিনড্রোম এবং সেই ব্ল্যাক রক, সেই প্রভৃতি এই নিউরো টেকনিক যেগুলো প্রভৃতি সংস্থা, এবং যারা চেষ্টা করছে যে মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের সরাসরি সংযোগ ঘটাতে। এই সংযোগ যদি দ্বিমুখী করা যায়, তাহলে মানব মস্তিষ্ক হয়ে উঠবে সেই এক্সটেন্ডেড মেমোরি সিস্টেম সহ এক হাইব্রিড ইন্টেলিজেন্স সত্তা। মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা বনাম ক্লাউড এক্সটেনশন। মানব মস্তিষ্কের ধারণ ক্ষমতা আনুমানিক 2.5 পেটাবাইট, যেখানে প্রায় 86 বিলিয়ন নিউরন একে অপরের সঙ্গে 10-15 সিনক্রোনাইজড কানেকশন যুক্ত, কিন্তু এই স্মৃতি নির্ভর করে। এত সুন্দর উনি বিশ্লেষণ করেছেন যে উনি সত্যি মানে বিজ্ঞানের ছাত্র ছিলেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন।
আর অপূর্ব ওনার বিশ্লেষণ, মানে এই সঙ্গীতের, এটা সত্যি, মানে আমি যতবার পড়ছি আমার এত ভালো লাগছে। সেই রিট্রিভাল লেটেন্সি, স্মৃতি টানার সময়, সেই কনটেক্সচুয়াল প্রায়োরিটি, কোনটি আগে মনে পড়বে, এবং ইমোশন বেসড অ্যাক্সেস, আবেগ অনুযায়ী সেই রিকল। ক্লাউড এক্সটেনশন যদি বাস্তবায়িত হয় তাহলে এই স্মৃতিগুলি দ্রুততর, নির্ভুল, বহুমাত্রিক, মাল্টিমডেল রূপে প্রাপ্তিযোগ্য হবে। সৃজনশীলতা ও ব্রেনের পুনরায় প্রোগ্রামিং। মানব মস্তিষ্কে সৃজনশীলতা মূলত আসে ডিফল্ট মোড নেটওয়ার্ক, যেটি শর্ট ফর্মে বলা হয় ডিএমএন, সেই পারফ্রন্টাল কর্টেক্স থেকে, যা মন যখন বিশ্রামে থাকে তখন সক্রিয় হয়। যখন ব্রেনকে আর ব্যাকরণ সূত্র সংজ্ঞা মুখস্থ রাখতে হবে না, তখন তার প্রসেসিং শক্তি ব্যয় হবে কেবলমাত্র সৃজনে। সাংগীতিক সৃষ্টিতে এটি হবে এক পরিপূর্ণ বিপ্লব। মেমোরি অফলোডেড, ক্রিয়েটিভিটি ম্যাক্সিমাইজড। প্রযুক্তিগত সুবিধা, শিক্ষণ, সংযোগ ও সমবায় চিন্তা। সেই হাইপার লার্নিং, শিক্ষার্থীরা মুহূর্তে রাগের গঠন, তাল পদ্ধতি বা ইতিহাস ডাউনলোড করতে পারবে, ফলে শেখার গতি বহু গুণে বাড়বে। কালেকটিভ নিউরাল নেটওয়ার্ক, ক্লাউডে সংযুক্ত ব্রেনগুলি একে অপরের চিন্তা প্রবাহ ভাগ করে নিতে পারবে। ফলত তৈরি হবে সেই সমষ্টিগত ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যেখানে একজনের অভিজ্ঞতা অন্যজনের সম্পদ হবে। রিয়েল টাইম থট কম্পোজিশন, বহু শিল্পী একসঙ্গে মস্তিষ্কের মাধ্যমে একটি রচনা তৈরি করতে পারবে, এমনকি বেতার তরঙ্গে। চ্যালেঞ্জ ও দর্শনগত প্রশ্ন। প্রাইভেসি অ্যান্ড কগনিটিভ সিকিউরিটি, ব্রেন হ্যাকিং এক নতুন ধরনের হুমকি। যদি কেউ আপনার চিন্তার প্রবাহে ঢুকে পড়ে। আইডেন্টিটি ক্রাইসিস, যখন স্মৃতি বহিরাগত, সেই এক্সটার্নালাইজড, তখন আত্মপরিচয় কোথায় থাকে? আমি কি আমার স্মৃতি, নাকি আমি সেই সত্তা যে স্মৃতি বেছে নেয়? ওভার ডিপেন্ডেন্স, যদি মস্তিষ্ক সব তথ্য বাইরে রাখে তবে নিজের সমস্যা সমাধান ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। সেই সঙ্গীত, দ্য বিষ্ণুপুর থিওরি, সেই দৃষ্টিকোণ, দ্য বিষ্ণুপুর থিওরি বলছে সঙ্গীত সৃষ্টির কেন্দ্র কণ্ঠ নয়, মস্তিষ্ক। আর যদি মস্তিষ্ক অসীম হয়ে যায় তবে সঙ্গীত হবে মহাজাগতিক। এই ভবিষ্যতের সঙ্গীতে রাগ হবে রিয়েল টাইম অ্যাসেম্বলড স্ট্রাকচার, তান তৈরি হবে সেই শাবক নশাস প্রসেসে তান তৈরি হবে। অলঙ্কার হবে ব্রেনের ইমোশনাল রেঞ্জের সেই বহিঃপ্রকাশ, এবং শিষ্য হবে তত্ত্ব নয়, ভাবনা আয়ত্তকারী। বাহ, কি অপূর্ব কথা! উপসংহার, সেই প্রযুক্তি নয়, প্রসারিত মানবতা। এই সংযুক্তির মাধ্যমে আমরা শুধু স্মার্ট হব না, আমরা হব প্রসারিত মানুষ, অগমেন্টেড হিউম্যান, যার ব্রেন ক্লাউডে, হৃদয় সঙ্গীতে, আর কণ্ঠে ভবিষ্যৎ। সঙ্গীত তখন কেবল সুর নয়, হয়ে উঠবে এক বিশ্ব মানবিক ভাষা। অপূর্ব, কি সুন্দর! সঙ্গীতের উৎস কণ্ঠে নাকি মস্তিষ্কে? দীর্ঘ সময় ধরে নিবিড় রেয়াজি কি সঙ্গীত সাধনা? খোলা গলায় গান গাওয়া মানে কি?
নিঃশব্দে সঙ্গীতের অনুশীলন সম্ভব। সঙ্গীত চর্চার আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সাইলেন্ট ভোকাল, সেই নিউরো ট্রেনিং, মার্গ সঙ্গীত চর্চায় বিষ্ণুপুর থিওরির প্রয়োগ আগামী দিনে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সঙ্গীত চর্চার জগতে আধুনিক সঙ্গীত চিন্তা হয়ে উঠতে চেয়েছে ভবিষ্যতের বিশ্ব মানবিক ভাষা। পুনরায় এই বইটি আবার আপনাদের দেখাই। এই বইটি অবশ্যই আপনারা গ্রহণ, মানে এটা আপনারা কালেক্ট করুন। এই বইটি আপনারা আমার মনে হয় অক্সফোর্ড বুক স্টোরেও পাবেন। আর এছাড়াও শান্তনুবাবু কাছ থেকে জেনে নিয়ে আপনাদের সেই স্থানটিও আপনাদের আমি বলে দিতে সক্ষম হব। তো এইভাবে আমার বন্ধু, ভাই, ভাতৃস্থান, যদিও আমার থেকে উনি বয়সে আশা করি ছোটই, তো শান্তনুবাবুকে অনেক হৃদয়ের আমার অন্তরের আন্তরিক অভিনন্দন, হৃদয়ের সেই অফুরন্ত ভালোবাসা পুনরায় এই মেটা ফেসবুক লাইভের মাধ্যমে জানাই। পরে হয়তো উনি আমার এই মেটা লাইভটি দেখবেন। তো তবে আমি শান্তনুবাবুকে আবার রিকোয়েস্ট করব যে বিষ্ণুপুর ঘরানার সেই কিংবদন্তি পণ্ডিত রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাদের নাম উচ্চারণ করতেই তাদের পাদপদ্মে প্রণাম জানাই। ওই রামশরণ মিউজিক কলেজ যেটা বিষ্ণুপুরে রয়েছে, খুব জীর্ণ অবস্থায় মনে হয় রয়েছে। সে ছোটবেলায় আগে কলেজ লাইফেও যেতাম। তো পুরুলিয়াতে আমার গুরু মহারাজজি ইষ্ট দেবতা শ্রী রামকৃষ্ণ তারক মঠে, বিষ্ণুপুর, বাঁকুড়া, ওখান থেকে পুরুলিয়া, ঘোগা, তারপরে বিষ্ণুপুর থেকে অনেক শিল্পীরা আমাদের গুরু মহারাজজি, তাঁর গুরু মহারাজজি ছিলেন স্বামী তপানন্দজি, মা সারদা মায়ের ডাইরেক্ট শিষ্য সন্তান ছিলেন। এবং আমার গুরু মহারাজজি ইষ্ট দেবতা, আধ্যাত্মিক জীবনের ইষ্ট দেবতা শ্রীমৎ পূজ্যপাত স্বামী ত্রক্ষরানন্দ মহারাজজি কাছে আমরা দীক্ষা নিয়েছি। এবং স্বামী ত্রক্ষরানন্দ মহারাজজিও শাস্ত্রীয় সঙ্গীতের উচ্চমানের, উনি ধ্রুপদ ধামার শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক ছিলেন। এবং রবি ঠাকুরের সমস্ত ব্রহ্মসঙ্গীত, যেগুলো একেবারে ধ্রুপদাঙ্গের সেই রবীন্দ্রসঙ্গীত গানগুলো উনি গাইতেন। শান্তিনিকেতনে উনি পড়াশোনা করেছিলেন, MA পূজ্যপদ স্বামী ত্রক্ষরানন্দ মহারাজজি। তাঁর শ্রীচরণ কমল পাদপদ্মে শতকোটি প্রণাম জানাই। পুনরায় এই স্মৃতি সঙ্গীত ও সৃজন আধুনিক সঙ্গীত চিন্তা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এই প্রকাশিত লিখিত এই বইটি আজ সংক্ষেপে একটু বিষ্ণুপুর ঘরানার আপনাদের মাঝে শেয়ার করতে পেরে বইটি সম্পর্কে আমি পুনরায় পরমানন্দিত হই। ভালো থাকবেন, আর সঙ্গীত যতটা পারবেন চর্চা করুন। আর নবীন প্রজন্মের ছেলে মেয়েদেরও বলবো এই বইটি অবশ্যই তোমরা কালেক্ট করো। স্মৃতি সঙ্গীত ও সৃজন আধুনিক সঙ্গীত চিন্তা, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দ্বারা লেখা এই বইটি। ধন্যবাদ। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।